নমস্কার বন্ধুরা। পরপর দুটো গোল খেয়ে গেলেন পিসি ভাইপো। আর এই গোলটা কে দিল জানো? গোলটা দিল নির্বাচন কমিশন। কিভাবে এই পিসি ভাইপো গোল খেয়ে গেলেন আর কিভাবে নির্বাচন কমিশন গোল দিল সেটা নিয়ে আজকের এই ভিডিও। এই ভিডিওয় সেটা নিয়ে অবশ্যই আলোচনা করব। কিন্তু তার আগে আমি আপনাদেরকে একটা ছোট্ট ভিডিও দেখাতে চাই। এই ভিডিওটা দেখুন, যেখানে একজন যুবক পশ্চিমবঙ্গে বর্তমানে যুবকদের কি অবস্থা সেটা নিয়ে বর্ণনা করেছেন, সেটা নিয়ে কিছু কথা বলেছেন এবং তার সাথে সাথে তিনি এই কথাগুলো কোথায় বলেছেন সেটা শুনলে আপনারা আরো বেশি আশ্চর্য হবেন। তিনি এই কথাগুলো বলেছেন মুখ্যমন্ত্রীর সভার স্থল থেকে, মানে যেখানে মুখ্যমন্ত্রী ভাষণ দিয়েছেন সেই সভাস্থল থেকেই এই কথাগুলো তিনি বলেছেন। তো চলুন আগে আমরা সেই কথাগুলো একটু শুনে নিই। আমি শুধু না, অনেক যুবক এখানে আসছে, মানে উত্তরবঙ্গে কোনো রোজগারই নাই ছেলেদের। ভাতা দিচ্ছে ঠিক আছে, ভাতা দিয়ে দেশ এগো না, সোজা কথা। ভাতা দিয়ে দেশ এগোয় না কোনো কিছু। ওই মহিলাদের 1,000 টাকা দিয়ে হবে, ঠিক আছে, আমাদের কোনো কিছুই হবে না। আমাদের ওই লাঠি ডাঙ্গা খাইতেই হবে। হায়দ্রাবাদে গেলে ওখানে লাঠির বাড়ি খেতে হয়, কলকাতায় গেলে ওখানে বলে উত্তরবাংলা তোরা ভিখারি, ওই উত্তরবাংলা ভিখারি বলে আমাদের লাঠি ডাঙ্গা মারে। যেখানে যাই সেখানে মারে। এখানে তো কাজই নাই, কি করবো? এখানে বাড়ির লোক বলে বসে আছিস, কি আছিস, বা এখানে বাড়ির লোক উল্টা পাল্টা কথা বলে। আর বাইরে গেলে রোজগার নাই। হায়দ্রাবাদে গেলে বলে বাংলাদেশি, গুজরাটে গেলে বলে বাংলাদেশি, আর কলকাতায় গেলে উত্তর বাংলা ভিখারি। কই যাবো আমরা এখন? এইখানেও তো রোজগার নাই, কই যাবো আমরা? কিছুই তো নাই। এখন তো এই অবস্থা আমার না, উত্তর বাংলা অনেক আমার বলছি যুবক আছে না, বেরোজগার, ওদের প্রবলেম এটা। কোনো কিছু নাই, খালি এটাই হবে, আর কিছু না। কোথা থেকে এসছো তুমি? আমার বাড়ি মাদারিহাট। আমি তো এসেছিলাম 5,000 ভাতার জন্য, হইল না। তো তুমি থাকতে কোথায়? আমার বাড়ি হলো, মানে মেন বাড়ি ফালাকাটা ব্লকের খাউজাপাড়া গ্রাম, ঠিক আছে। আমি এখন থাকি মাদারিহাটে। ওখানে কোনো নতুন বাড়ি আছে, ওখানে থাকি। কিছুই হইলো না ভাতাটা। ভাতা আর ভাওতা দিয়ে দেশ হয় না, এই কথাগুলোই এই যুবকটি তুলে ধরলেন। কথাগুলো এই যুবকটা কি একটুকুনো ভুল বললেন সেটা আপনারাই বলুন। কারণ পশ্চিমবঙ্গের কাজের যে অবস্থা সেটা আমরা দেখতেই পাচ্ছি। একটা সময় ছিল যখন অন্যান্য রাজ্য থেকে মানুষেরা কাজ করতে আসছে পশ্চিমবঙ্গে, আর এখন কি হয়েছে তার পুরো উল্টো। পশ্চিমবঙ্গ থেকে হাজার হাজার লাখ লাখ যুবকরা চলে যাচ্ছে বাইরের রাজ্যে কাজ করার জন্য। তার আসল কারণ কর্মসংস্থান নেই, পশ্চিমবঙ্গে কর্মসংস্থান নেই। সেই জন্যই এখন মমতা ব্যানার্জি স্টার্ট করেছেন পশ্চিমবঙ্গের যুবসাথী প্রকল্প, যেখানে যুবকদের কিছু সাহায্য করার জন্য 1500 টাকা করে ভাতা দেওয়া হচ্ছে, মানে হচ্ছে দৈনিক 50 টাকা করে। তো ঠিক আছে, ভাতা দিচ্ছে সেটা কোনো খারাপ কথা আমি বলবো না, ভাতা দিচ্ছে অবশ্যই ভালো কাজ করছে। কারণ কোনো টাকা পয়সা যুবকদের হাতে যদি আসে সামান্য, সেটাও যুবকদের জন্য সত্যি ভালো খবর। কিন্তু এই যে ভাতা দেওয়ার সময়টা, এটা নিয়ে প্রশ্ন উঠছে। 1 নাম্বার প্রশ্ন উঠছে যে এই যে সময়টা হচ্ছে, যে সময়টা ভোট আসছে সেই সময় এই ভাতাটা চালু করা হচ্ছে। প্রথমে সেটা দেওয়ার সময় ছিল আগস্ট মাস, এটা কমিয়ে আনা হলো এপ্রিল মাস। পুরোটাই ভোটের জন্য, সেটা মানুষ বুঝতেই পারছে। সেই জন্য এটা নিয়ে অনেক কিছু প্রশ্ন উঠছে। এরপর এই কথা তো ছেড়ে দিলাম, এই টপিক ছেড়ে দিলাম। আমাদের আজকের যেটা আসল প্রশ্ন সেটা হচ্ছে যে কিভাবে পিসি ভাইপো দুজনেই গোল খেয়ে গেলেন। তো কারণটা এইভাবেই হচ্ছে যে দেখুন, আপনারা সবাই জানেন যে মমতা ব্যানার্জি সুপ্রিম কোর্টে গিয়ে কিরকম চেঁচামেচি করেছিলেন, কিরকম একটা পরিস্থিতির সৃষ্টি করেছিলেন, যেখানে তিনি নিজেই সুপ্রিম কোর্টের সামনে বক্তৃতা রেখেছিলেন বা তার কথাগুলো বলেছিলেন। তারপর থেকে একটা যে নির্দেশ এসেছিল, সেই নির্দেশে বলা হয়েছিল যে রাজ্য সরকার 8,500 বা তার চেয়েও কিছু বেশি হবে হয়তো কর্মী দিবেন, এবং তারা প্রত্যেকেই হবে গ্রুপ বি লেভেলের। সেই কর্মীরা এই নির্বাচনের যে এসআর প্রক্রিয়া চলছে তাতে সাহায্য করবেন। কিন্তু কি দেখা গেল, এই মমতা ব্যানার্জি যে সমস্ত কর্মীদের দিয়েছেন তাদের মধ্যে বলা যাচ্ছে যে শুধুমাত্র গ্রুপ বি নেই, গ্রুপ বি এর সাথে গ্রুপ সি, ডি, এমনকি অবসরপ্রাপ্ত কিছু কর্মীদেরও নাম সেখানে ঢুকিয়ে দেওয়া হয়েছে। তাছাড়াও এই আরো যারা কাজ করছে নির্বাচন কমিশনের আন্ডারে, তাদের নামও আবার সেখানে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এবারে নির্বাচন কমিশন সেই নামগুলোকে বাছাই করছে, এবং যেটা জানতে পারা যাচ্ছে যে 6,000 বা তার চেয়ে কিছু বেশি হবে তারা নাম বাছাই করে ফেলেছে। এবং দেখুন, এই যে নাম বাছাই হয়, নাম বাছাই মানে এমনিতে হয় না, সমস্ত কিছু ডিটেলস তাদেরকে দেখতে হয়। সেই সব ডিটেলস দেখার জন্য সময় লাগে। সব ডিটেলস দেখার পর সেই লিস্টটিকে পাঠানো হবে দিল্লির যে নির্বাচন কমিশনের অফিস আছে, মুখ্য নির্বাচন কমিশনের অফিস, সেখানে। সেখান থেকে তারপর লিস্ট আবার ফিরে আসবে। তারপর এদের একটা প্রশিক্ষণের ব্যাপার থাকে, সেই প্রশিক্ষণের পর এরা কাজে যোগ দেবে। কিন্তু এই যে এসআইআর এর শুনানি চলছে, তার লাস্ট ডেট হচ্ছে আজকেই, এই 14ই ফেব্রুয়ারি। তাহলে এরা যোগ দেওয়ার পর কোন কাজটা করবে? এরপর যে সময়টা থাকবে তখন তো খসড়া তালিকা প্রকাশের জন্য সমস্ত কিছু কাজ হবে, শুনানি পর্ব শেষ হয়ে যাবে। তাহলে এখানেই মমতা ব্যানার্জি গোলটা খেয়ে গেলেন। কিভাবে গোলটা খেলেন? তিনি চেয়েছিলেন যে রাজ্যের কর্মীদের দিয়ে যদি এসআইআর এর শুনানি প্রক্রিয়া চলে, তাহলে একটা সুবিধা হবে, অনেক কিছু নাম এখানে ঢুকিয়ে দেওয়া যাবে। কিরকম নাম? যেমন ধরুন, আমরা দেখতেই পাচ্ছি গত কয়েকদিনে খবরের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে আমরা দেখেছি যে পশ্চিমবঙ্গে অনেক নাম দেখা যাচ্ছে যেখানে
7জনকার 100 জনের চেয়েও বেশি সন্তান। আরো কোনো কোনো জায়গায় দেখা যাচ্ছে একজন মায়ের একজন ছেলে জন্ম দিয়েছেন, তার 20 দিনের মধ্যেই আবার একটি ছেলের জন্ম দিয়ে দিয়েছেন। এরকম নানা রকম গাফিলতি আমরা দেখতে পাচ্ছি এই শুনানি পর্বের মাধ্যমে। এটা নিয়ে শুধু আমি না, শ্রমিক ভট্টাচার্য রাজ্যসভাতে দাঁড়িয়ে বলেছেন। তিনি কি বলেছেন সেটা একটু আমি আপনাদেরকে শোনাতে চাই। একটু শুনুন, হাসিরও বটে, শুনে আপনাদের ভালোও লাগবে। There is only one Dhritarashtra in Mahabharata, but we have found 7 Dhritarashtra in West Bengal voter list, sir. 7 Dhritarashtra. ये 7 लोगों को तो ढूंढ ढूंढ कर निकाल कर इसको तो पद्म विभूषण दे देना चाहिए। इतना वीरवान पुरुष आज पश्चिम बंगाल में है, इसके लिए हम लोगों को कुछ तो करना चाहिए। आज जो आपका सामने खड़े होकर बजट का आलोचना करते हैं, उसको एक बार पूछिए क्यों पश्चिम बंगाल से लोग काम के लिए बाहर जा रहे हैं। एक वो जमाना था जिस समय उत्तर प्रदेश बिहार से लोग आते थे बंगाल में काम की खोज के लिए। आज वो जमाना आ गया जब हम लोग बाहर में जा रहे हैं। क्यों जा रहे हैं? आयुष्मान भारत को एक्सेप्ट नहीं किया। अगर कोई भी माइग्रेंट लेबर बाहर में जाकर के किसी मुसीबत में फंस गए तो उसका क्या होगा? उसका स्वास्थ्य साथी कार्ड उधर नहीं चलेगा। आज हिंदुस्तान के किसी भी कोने से कोई भी बांग्लादेशी पकड़ा गया तो उसका पास से जो भी आधार कार्ड आपको मिलेगा वो मिलेगा। वो बोल रहे हैं वो मिल रहा है पश्चिम बंगाल से मुहैया करा दिया गया। 4 स्टेट्स है। इट इज नॉट मी, इट इज द रिजर्व बैंक ऑफ इंडिया। दे हैव स्टेटेड 4 years back that 72% of the fake currency are coming from West Bengal and from a particular place that is Kaliachok of Malda district. These are the situations. বাজেট নিয়ে বলতে গিয়ে তিনি এই কথাগুলো বলেছেন রাজ্যসভাতে। তো তিনি যে কথাগুলো বললেন সেগুলো আপনারা শুনলেন তো। 7 জনের বেশি মানুষদের বলছে 100 জনের চেয়েও বেশি বাচ্চা। তার শেষে তিনি এই পয়েন্টগুলো তুলে ধরলেন যে পশ্চিমবঙ্গে একটা সময় অনেক মানুষ কাজ করতে আসতেন, এখন পশ্চিমবঙ্গের মানুষেরা বাইরে কাজ করতে যাচ্ছেন। যেটা আমি ভিডিও প্রথমে দেখালাম একজন যুবকের কথা, সেটা আপনারা শুনলেনই। তো সেই রকমই কথাগুলো এখানে তিনি বললেন এবং তার সাথে সাথে আয়ুষ্মান ভারত নিয়ে অনেক কিছু কথা বললেন। হ্যাঁ, কথাটা কিন্তু অবশ্যই ঠিক। স্বাস্থ্যসাথী প্রকল্প যেটা আছে, যেখানে পশ্চিমবঙ্গে হয়তো কিছু কিছু ক্ষেত্রে চিকিৎসা হয়ে যাবে, কিন্তু অন্য রাজ্যে সেখানে তো স্বাস্থ্যসাথী গ্রহণ করবে না, সেখানে আয়ুষ্মান ভারত দরকার। কিন্তু পশ্চিমবঙ্গে আয়ুষ্মান ভারত চালু নেই। তাহলে যারা বাইরে কাজ করতে যাচ্ছে তাদের যদি শারীরিক কোনো অসুস্থতা হয় তখন তারা চিকিৎসা করাতে যায়, সেখানে কিন্তু স্বাস্থ্যসাথী কার্ড চলবে না। এই কথাটা শ্রমিক ভট্টাচার্য তুলে ধরলেন। আর তার সাথে সাথে বাংলাদেশিদের যে নানা রকম মানুষের কাছ থেকে, বাংলাদেশিদের কাছ থেকে এই যে আধার কার্ড পাওয়া যাচ্ছে, সেগুলো তারা নিজেরাই বলছে যে পশ্চিমবঙ্গ থেকে তৈরি করেছে। এই ঘটনাটা তিনি তুলে ধরলেন। শুনলেন তো? তাহলে এইভাবে পশ্চিমবঙ্গের যেটা আমি বলছিলাম যে গোল খেলেন কিভাবে, তাহলে এই যে কর্মীরা এখানে চলে এলো, এই কর্মীরা কাজে যোগ দেওয়ার আগেই কিন্তু শুনানি পর্ব শেষ হয়ে যাচ্ছে। তাহলে এখানেই মমতা ব্যানার্জি যে এত চেষ্টা করছিলেন, সুপ্রিম কোর্টে গিয়ে এত বক্তৃতা দিয়ে এলেন যে তিনি চাইছিলেন রাজ্য সরকারের কর্মীরা দিয়েই এই শুনানিটা করানো হোক, যাতে এই সমস্ত ভোটারদের জায়গা করে দেওয়া যায় এসআইআর এই লিস্টে। কিন্তু সেটা তো হলোই না। এইভাবে সেখানে তিনি একটি গোল খেয়ে গেলেন। 2 নম্বর গোলটি কোথায় খেলেন সেটা হচ্ছে, আপনারা সবাই জানেন যে নির্বাচন কমিশন এবারে ঠিক করেছে হাই রাইজ অর্থাৎ বহুতলের যে সমস্ত বাড়িগুলো আছে, বহুতল যেগুলো আছে, সেখানে আবাসন যেগুলো আছে না, সেখানে বলছে এবারে ভোট গ্রহণ কেন্দ্র স্থাপন করা হবে। প্রথমে এটা নিয়ে তৃণমূল থেকে ব্যাপক আপত্তি ছিল। তারা বলছিল যে না, কোনো মতে আবাসনের মধ্যে কেন্দ্র করা যাবে না, কারণ এতে কি হবে, এতে নানা রকম প্রবলেম দেখা দেবে। যেমন হচ্ছে যে একটা বৈষম্য তৈরি হবে, যেমনটা মমতা ব্যানার্জি চিঠি লিখেছেন নির্বাচন কমিশনকে, যে বৈষম্য তৈরি হচ্ছে গরিব এবং বড় লোকদের মধ্যে এরকম ভাবে যদি আবাসনে ভোট করা হয়। কিন্তু আসল এদের যেটা প্রবলেমের জায়গা সেটা কোথায় জানেন, সেটা হচ্ছে যে এই যে বহুতলে যদি ভোট হয় তাহলে ভোটের মধ্যে 2 নম্বরই করাটা খুবই বেশি মুশকিল হয়ে যাবে, কারণ আবাসনের মধ্যে বাইরের মানুষ সহজে প্রবেশ করতে পারবে না। আর সেখানে কেন্দ্রীয় বাহিনী তো অবশ্য থাকবে, কিন্তু তার সাথে সাথে আবাসনের মধ্যে ভোট হলে আমরা দেখেছি যে এই সমস্ত বহুতল আবাসনে যখন ভোট হয় তখন বেশিরভাগ আবাসনের বাড়ির যারা লোকেরা থাকে না, তারা কিন্তু ভোট দিতে যায় না। আসলে তাদেরকে নানা রকম ভাবে ভয়ও দেখানো হয়। একটা সময় আপনারা দেখেছিলেন যে উল্টোডাঙ্গার সেখানে একটা আবাসন থেকে খবর আসছিল যে তৃণমূলের ভোট সংখ্যা অনেক কমে গেছে। তারপর সেখানে টোটো থেকে বাইক বাহিনী থেকে অনেক কিছু
মানে ঢুকে গেছিল এবং সেখানে ঢুকে ভাঙচুর অনেক কিছু করেছিল। সেখানে মমতা ব্যানার্জি পর্যন্ত ক্ষমা চেয়েছিলেন এবং তার দলের লোকেদের পাঠিয়েছিলেন, সেখানে তৃণমূল লোকেদের পাঠিয়েছিলেন। তো সেই রকম ঘটনা থেকে বুঝতে পারা যাচ্ছে যে এই সমস্ত জায়গাতে বিজেপি ভোটটা বেশি পায়। আর আগের যে সমস্ত ভোটগুলো হয়েছে সেগুলো যদি আমরা দেখি, সেখানেও দেখতে পাবো যে এই সমস্ত পৌরসভা যুক্ত যে সমস্ত এলাকা আছে সেখানে বিজেপির ভোট বেড়েছে। মানে সোজাসুজিভাবে বলতে গেলে যেগুলো হচ্ছে গ্রাম সাইডের এলাকা বা যেগুলো হচ্ছে গ্রাম্য সাইডের, সেই সব জায়গায় তৃণমূলের ভোট প্রচুর বেশি। কিন্তু যেগুলো শহরের এলাকা বা যেগুলো বহুতল, সেই সব জায়গাতে বিজেপির ভোট তুলনামূলকভাবে অনেকটা বেড়েছে। সেটা থেকে বুঝতে পারা যাচ্ছে যে এই সমস্ত জায়গাতে তৃণমূলের এটাই একটা হচ্ছে বড় ক্ষতি। যদি আবাসনের মধ্যে ভোট কেন্দ্র স্থাপন করা হয়, সেখানে ২ নম্বরি করাটা খুবই মুশকিল হয়ে যাবে এবং সেখানে আবাসনের ভোটটা চলে যেতে পারে পুরোপুরি বিজেপির দিকে। সেই জন্য তারা ক্রমশই সেটার জন্য না বা ব্যাপকভাবে তারা সেটা মানা করার চেষ্টা করেছিল। কিন্তু নির্বাচন কমিশন সেটা শুনেনি। এখন তারা নতুন কি পন্থা শুরু করেছে জানেন? তারা এখন ব্যবস্থা করছেন যে তারা একটা করে বয়ান লিখছেন। সেই বয়ানটা কি? যে আমরা আবাসনের মধ্যে ভোট কেন্দ্র করতে রাজি নই। এটা লেখার পর সেটা তারা বিভিন্ন বহুতলের যে সমস্ত আবাসনগুলো আছে সেখানকার লোকেদের সাইন করাচ্ছে এবং নির্বাচন কমিশনের কাছে পাঠাচ্ছে এবং এর জন্য তারা রীতিমতো বৈঠক পর্যন্ত করছে। সেটাও আপনারা দেখবেন হয়তো, কদিন আগে আমরা দেখছিলাম খবরে যে ফিরহাদ হাকিম তিনি যে বহুতলের এই সমস্ত বাসিন্দাদের সাথে বৈঠক করেছেন এবং শুধু যে তিনি বৈঠক করেছেন তা নয়, তার সাথে সাথে মমতা ব্যানার্জি পর্যন্ত ফোনে কথা বলেছেন লাউড স্পিকারের মাধ্যমে, সেটাও আপনারা হয়তো শুনেছেন। তিনি সেখানে বলেছেন যে নির্বাচন কমিশনটা একবার আসবে, আমরাই কিন্তু সবসময় আপনাদের পাশে থাকবো, তাই ভেবে চিন্তে কাজ করবেন। মানে বুঝতেই পারছেন কি বলতে চাইছেন, ঠিক আছে? তো এইরকম নানা রকম পন্থা আমরা দেখতে পাচ্ছি তৃণমূলের কাছ থেকে, যাতে বহুতলের মধ্যে ভোট না করা হয়। কিন্তু নির্বাচন কমিশন আবার সেই গোল দিয়ে দিল, কারণ তারা রীতিমতো ঠিক করে দিয়েছে যে ৭৮টি আবাসন হবে যেখানে ভোট কেন্দ্র স্থাপন করা হবে। তাহলে এখানেও আবার সেই গোল খেয়ে গেল। এবারে ভাইপো কোথায় গোল খেলো সেটা নিয়ে একটু আমরা আলোচনা করে দিই। আপনারা হয়তো সবাই জানবেন যে পশ্চিমবঙ্গের মধ্যে যে এই যে নির্বাচন কমিশন বা জ্ঞানেশ কুমার, এনাকে নিয়ে এতটা রাগ দেখাচ্ছিলেন মমতা ব্যানার্জি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজনে। এরপরে এরা ঠিক করেছিলেন যে ইমপিচমেন্ট নিয়ে আসবে এই জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে। কিন্তু সেখানেও একটি গোল হয়ে গেল। কিভাবে গোলটি খেলেন ভাইপো, সেটা হচ্ছে এই যে ভাইপোর উপরে দায়িত্বটা ছিল যে কিভাবে এই ইমপিচমেন্ট ব্যবস্থাটা করা যায়। তারা প্রথমে ভেবেছিল লোকসভায় নিয়ে আসবে, কিন্তু তা দেখতে গেলে যে লোকসভায় তাদের তো অবস্থা খুবই খারাপ, তাহলে সেখানে কোনো কিছু হবে না। তাহলে সেটা কোথায় আনা যায়? সেটা আনা যাক রাজ্যসভায়। তো রাজ্যসভায় আনতে যেয়ে তারা চেষ্টা করছিল তাদের বাকি যে সমস্ত দলগুলো আছে, ইন্ডি জোটের দলগুলো, তাদের সাপোর্ট পাওয়ার জন্য। কিন্তু কংগ্রেস প্রথমেই না বলে দিয়েছে। তাহলে এভাবে এখানে এদের সাপোর্টের সংখ্যাটাও অনেকটা কমে গেছে। এইভাবে এখানেও আরো একটি গোল খেয়ে গেলেন। কারণ তারা চাইছিলেন এই জ্ঞানেশ কুমারকে ইমপিচমেন্ট করে সরানোর চেষ্টা করতে। কিন্তু সেই প্রস্তাবই এখন তুলতে পারবেন কিনা সেটা নিয়েও এখন প্রশ্ন রয়ে গেছে। তো এইভাবেই এখন দুটো গোল খেয়ে গেলেন পিসি ভাইপো দুজন মিলে। এরপর এই ভিডিওটি শেষ করার আগে আমি আপনাদেরকে একটা ছোট্ট ভিডিও দেখাতে চাই। ভিডিওটি কিসের? এখন ভিডিওটি খুবই ভাইরাল হয়েছে, একটু খুনসুটির মুহূর্ত। সৌগত রায় আর কার সাথে সেটা আপনারাই দেখে নিন। তাহলে আপনারা দেখলেন তো এই সৌগত রায় আর মালিয়া, জুন মালিয়া মনে হয়, তো এদের দুজনকার মধ্যে সামান্য কিছু খুনসুটির মুহূর্ত, যেটা হচ্ছে রাজ্যসভাতে হয়েছে, মানে লোকসভাতে হয়েছে, যখন একটা অধিবেশন চলছিল সেই সময় হয়েছে। তো এটা এখন রীতিমতো ভাইরাল হয়েছে, তাই আমিও আপনাদের সামনে নিয়ে এলাম। এই ভিডিওটা সম্বন্ধে আপনাদের যদি কোনো বক্তব্য থাকে অবশ্যই কমেন্ট করে জানান। আর এই আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন। আর এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ছোট্ট চ্যানেল আমার একটুকু সাপোর্ট করুন, একটুকু সাবস্ক্রাইব করুন, তাহলেই হবে। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য নমস্কার।